আজকে আমরা চতুর্থ চ্যাপ্টারটা সলভ করব, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। আপনি একটা কথা মনে রাখবেন, প্রতিটা চ্যাপ্টার থেকে এভারেজে 3 থেকে 4টা প্রশ্ন আমাদের কিন্তু ফাইনাল পরীক্ষায় আসবে। হ্যাঁ, এভারেজে। ওকে, প্রতিটা চ্যাপ্টার থেকে আমাদের 3 থেকে 4টা প্রশ্ন এভারেজে আসবে। কিছু কিছু চ্যাপ্টার আছে হয়তো 2টা আসতে পারে, কিন্তু এভারেজে আপনি ধরে নেবেন 3 থেকে 4টা। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটা একটু সলভ করি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা খুবই কনসেপ্ট বলতে গেলে এখানে কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট আমাদের কাজে লাগবে, এবং খুবই ম্যাথ যদি আমি বলি, ম্যাথের 2 থেকে 3টা নিয়ম আছে। এই 2 থেকে 3টা নিয়ম থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কিন্তু এই চ্যাপ্টারে আমাদের প্রচুর পরিমাণে থিওরি আছে। মেনলি থিওরি বেসড প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট। তো এই থিওরি বেসড এমসিকিউ ইম্পর্টেন্টের ভেতরে আমি যদি একটু বলি, এক্সাম দিয়েছে, সিকিউ ভালো করছে, এমসিকিউ খারাপ হয়েছে, আচ্ছা 25 পাবো ইনশাল্লাহ, আরো বেশি পাবেন। তো থিওরিটিক্যাল প্রশ্নে যদি আমি একটু বলি, আপনাদের ম্যানেজমেন্টে কোম্পানি সংগঠন আছে না, ওই ম্যানেজমেন্টের কোম্পানি সংগঠন যদি আপনি ভালো করে পড়েন, তাহলে ওখান থেকে আপনি একটা দুইটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কমন পাবেন। যে প্রাইভেট লিমিটেড কোম্পানি সর্বনিম্ন সদস্য কত, সর্বোচ্চ কত, পরিচালক কয়জন থাকতে হয়, পাবলিক লিমিটেডের সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত, কোন কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায়, কোন কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না, এই রিলেটেড যে আলোচনাগুলো আছে না বেসিক ম্যানেজমেন্টে, ওগুলো কিন্তু অ্যাকাউন্টিং পরীক্ষা আসবে এই চ্যাপ্টার থেকে। ওকে, এবং ওগুলোর বাইরে আর কি কি থিওরি লাগবে সেগুলো আজকের ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ দেখব। খুব ভালো লাগে। আচ্ছা, দেখি বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে গিয়ে সব পারি, বুঝতে পারি, ভেরি গুড, থ্যাংক ইউ। এটাই লাগবে, হ্যাঁ এটাই কাজে লাগবে। তো চলেন আমরা প্রথম প্রশ্নটা একটু পড়াশোনা করি, দেখি কি বলছে। প্রথম প্রশ্ন বলছে, শেয়ার বিক্রয়লব্ধ অর্থকে কি বলে? অর্থাৎ শেয়ার বিক্রি করে আমরা যে অর্থ পাই তাকে আমরা বলি শেয়ার মূলধন। মনে থাকবে, শেয়ার বিক্রি করে আমরা যে অর্থ পাই তাকে আমরা কি বলি? শেয়ার মূলধন। এটা সিলেট বোর্ড 2022-এর প্রশ্ন আসছে, ঠিক আছে? তাহলে এটা ইম্পর্টেন্ট আমাদের। ওকে, আচ্ছা নেক্সটে যাই আমরা। নেক্সটে বলছে মূলধনের অসম ক্ষুদ্র অংশ। ভাইয়া এই যে দেখেন, এই কথাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কথাটা ইম্পর্টেন্ট। অসম, অসম মানে কি বলেন তো? অসম মানে হচ্ছে সমান নয়। অসম মানে কি? যেটা সমান নয় তাকে আমরা অসম বলি, ঠিক আছে? তাহলে মূলধনের অসম ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? মূলধনের অসম ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলে স্টক। মনে থাকবে, মূলধনের অসম ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলে স্টক। আর যদি বলে, শুধু যদি এই কথাটা বলে, দেখেন মূলধনের ক্ষুদ্র অংশকে কি বলে? মূলধনের ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র অংশ, অথবা আমি যদি বলি মূলধনের সমান অংশ। হ্যাঁ, সমান সমান অংশ, সমান সমান অংশ। ওকে, মূলধনের ক্ষুদ্র অংশ অথবা মূলধনের সমান সমান অংশকে কি বলে? তখন কিন্তু তার নাম হবে শেয়ার। আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে শেয়ার এবং স্টকের পার্থক্যটা কি আমরা বুঝতে পেরেছি ভাইয়া? শেয়ার এবং স্টকের পার্থক্যটা বুঝতে পেরেছি। যখন মূলধনের অসম ক্ষুদ্র অংশ বলবে তখন উত্তর হবে ভাইয়া স্টক। আর যখন শুধুমাত্র বলবে মূলধনের ক্ষুদ্র অংশ, জাস্ট ক্ষুদ্র অংশ, সমান না অসমান কিছু বলেনি, অথবা আপনাকে বলে দিয়েছে সমান ক্ষুদ্র অংশ, সমান বললে তখন উত্তর হবে শেয়ার। আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? লাইভ ক্লাসগুলো প্রতিদিন অনেক কনফিডেন্ট পাই এখন। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। আপনারা উপকৃত হইলে আমাদের সার্থকতা। ওকে, এই যে যেমন এই প্রশ্নটা দেখছেন কতবার আসছে? চট্টগ্রাম বোর্ড 25, যশোর বোর্ড 25, 23, বরিশাল বোর্ড 24। দেখছেন কি বলেছে? কোম্পানি মূলধনের ক্ষুদ্র একক, একক মানে অংশ, এখানে কিন্তু অসম বলেনি, জাস্ট বলেছে মূলধনের ক্ষুদ্র একককে কি বলে। তাহলে মূলধনের ক্ষুদ্র একককে আমরা কি বলবো? শেয়ার বলবো। একটু আগে শিখে আসলাম না, দেখেন তো, এই যে মূলধনের ক্ষুদ্র অংশ বা একক অথবা সমান সমান অংশকে আমরা কি বলবো? শেয়ার বলবো। এই প্রশ্নটাই কিন্তু ভাইয়া এখানে আসছে। দেখছেন, মূলধনের ক্ষুদ্র একককে কি বলে? শেয়ার বলে। আর যদি বলে অসম, অসম ক্ষুদ্র অংশ, তাহলে স্টক। ক্লিয়ার? ওকে, পরে যাই। দেখেন, কোন কোম্পানি প্রথমবারের মতো যে শেয়ার ইস্যু করে তাকে কি বলে? মনে রাখতে হবে, কোম্পানি যখন প্রথমবারের মতো শেয়ার ইস্যু করবে, কি বারের মতো ভাইয়া? এই যে একটা কোম্পানি যখন প্রথমবারের মতো শেয়ার ইস্যু করে তখন তাকে আমরা কি বলি জানেন? তখন তাকে আমরা বলি আইপিও। কি বলি? তখন তাকে আমরা বলি আইপিও। এখন এই আইপিও থেকে 2টা পরীক্ষায় প্রশ্ন আসে। একটা কোম্পানি যখন প্রথমবার বাজারে শেয়ার ইস্যু করে তখন তাকে আমরা বলি আইপিও। ওকে, কি বলি? আইপিও বলি। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে আইপিও। এখন আমার প্রশ্ন হচ্ছে, আইপিওর পূর্ণ রূপ কি? এটা আমার পরীক্ষায় আসে। আইপিওর পূর্ণ রূপ হচ্ছে, আইতে হচ্ছে ইনিশিয়াল, পিতে হচ্ছে পাবলিক, ওতে হচ্ছে অফারিংস। ওতে কি? ওতে হচ্ছে অফারিং। মনে থাকবে।
তাহলে ইনিশিয়াল পাবলিক অফারিংস, মনে থাকবে আইপিও মানে কি? তাহলে এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট ভাইয়া। হ্যাঁ, এটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আপনি পাবেন। ক্লিয়ার? তাহলে এটার উত্তর হবে আইপিও। ভেরি গুড, পরে যাই। পরে বলছে দেখেন, ঋণপত্রের মালিকগণ কারবার থেকে কি পেয়ে থাকে? দেখছেন কতবার আসছে, রাজশাহী বোর্ড 24, কুমিল্লা বোর্ড 21, তার মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমাদের। তাহলে ঋণপত্রের মালিকগণ কারবার থেকে কি পায় জানেন? সুদ পায়। কি পায়? সুদ পায়, মনে থাকবে। আর যদি বলে শেয়ারের মালিকগণ, কিসের মালিকগণ? শেয়ারের মালিকগণ কি পাবে বলেন তো? আপনারা কি জানেন শেয়ারের মালিকগণ কারবার থেকে কি পায়? শেয়ারের মালিকগণ কারবার থেকে লভ্যাংশ পায়। কি পায়? শেয়ারের মালিকগণ কারবার থেকে লভ্যাংশ পায়, মনে থাকবে। তাহলে শেয়ারের মালিকগণ কোম্পানি থেকে কি পাবে? লভ্যাংশ পাবে। আর ঋণপত্রের মালিকগণ কি পাবে? ঋণপত্রের মালিকগণ সুদ পাবে। দুইটাই পরীক্ষায় আসে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে সুদ। ক্লিয়ার? ওকে, নেক্সটে দেখি কি আছে। নেক্সটে বলছে কোম্পানি যখন নিজের শেয়ার নিজে ক্রয় করে তাকে কি বলে? এটা কি কেউ বলতে পারেন? বলেন তো। কোম্পানি যখন নিজের শেয়ার নিজে কিনে, আমরা জানি কোম্পানি যখন দুই ভাবে শেয়ার কিনতে পারে, একটা নিজের শেয়ার কিনতে পারে আর একটা অন্য কোম্পানির শেয়ার কিনতে পারে, ঠিক আছে? দুটাই আমাদেরকে মনে রাখতে হবে। এই পরীক্ষাটা অ্যাডমিশন টেস্টে আসে। হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের অ্যাডমিশন টেস্টেও পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আর এইচএসসি তে তো আসছে, দেখতেই পাচ্ছেন। ওকে, তাহলে দেখেন, কোম্পানি যখন নিজের শেয়ার নিজে কিনে, নিজের শেয়ার আমি বিক্রি করেছিলাম, হয় না যে একটা জিনিস আমি বাজারে বিক্রি করে দিচ্ছি, ওটা আমি আবার কিনে নিব, হয় না? হইতে পারে আপনার কাছে আমি একটা জিনিস বিক্রি করেছিলাম, ওই জিনিসটা আপনার কাছ থেকে আমি আবার কিনে নিতে চাচ্ছি। তো কোম্পানি যখন নিজের শেয়ার নিজে কিনে তখন তাকে আমরা বলি ট্রেজারি স্টক। কি বলি? তখন তাকে আমরা বলি ট্রেজারি স্টক, মনে থাকবে। তখন তাকে আমরা বলি ট্রেজারি স্টক, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আরেকটা জিনিস মনে রাখতে হবে, নিজ কোম্পানির শেয়ার ক্রয়। হ্যাঁ, কোম্পানি যখন নিজ কোম্পানির শেয়ার ক্রয় করে তখন তাকে আমরা কি বলছি বলেন তো? তখন তাকে আমরা বলছি ট্রেজারি স্টক, রাইট? এই যে প্রশ্নটা আসছে পরীক্ষায়। এখন কোম্পানি নিজের কোম্পানির শেয়ার না কিনে যদি অন্য কোম্পানির শেয়ার কিনে, অন্য কোম্পানির শেয়ার যখন আমি কিনবো তখন তাকে কি বলে? কেউ বলতে পারি আমরা? যখন কোম্পানি অন্য কোম্পানির শেয়ার ক্রয় করে তখন তাকে বলা হয় বিনিয়োগ, মনে থাকবে ভাইয়া। তখন তাকে কি বলবো আমরা? বিনিয়োগ বলবো। ক্লিয়ার সবাই? তাহলে যখন নিজের কোম্পানির শেয়ার কিনছি তার নাম ট্রেজারি স্টক, আর যখন অন্য কোম্পানির শেয়ার কিনছি তখন তাকে আমরা বলবো বিনিয়োগ বলবো, ঠিক আছে? এই প্রশ্নটা আপনি পাবেন কোথায়? এটা আপনি নগদ প্রবাহ বিবরণী চ্যাপ্টারে পাবেন। হ্যাঁ, নগদ প্রবাহ বিবরণীতে এটা আসে। নগদ প্রবাহ বিবরণী তৃতীয় চ্যাপ্টার আছে না, ওই চ্যাপ্টারের এমসিকিউতে এটা আসে যে অন্য কোম্পানির শেয়ার কিনলে বিনিয়োগ, নিজের কোম্পানির শেয়ার কিনলে ট্রেজারি স্টক। ওকে, পরে যাই। স্টক কি? দেখছেন ঢাকা বোর্ড 25 আসছে, অলরেডি পড়ে আসছে না। স্টক কি? স্টক কি বলেন? মূলধনের ক্ষুদ্র অংশ বিশেষ। হয় মূলধনের ক্ষুদ্র অংশ, তাই না? হয়, এটা হয় উত্তর। মূলধনের ক্ষুদ্র কিন্তু সমান অংশ। ভাইয়া, স্টক মানে কি সমান অংশ? না, আমরা কি শিখেছি? অসমান অংশ। মূলধনের ক্ষুদ্র কিন্তু অসমান অংশ বিশেষ। এই যে, তাহলে উত্তর হবে 1 আর 3। উত্তর কত হবে? উত্তর হবে 1 আর 3, তাই না ভাইয়া? দেখছেন এখান থেকে কিন্তু বহুপদী প্রশ্ন আমাদের আসছে। ক্লিয়ার? পরে যাই। শেয়ার মূলধনকে প্রধানত কত শ্রেণীতে ভাগ করা যায়? কতটা ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ড 23, বরিশাল বোর্ড 22 এবং একটা ইউনিভার্সিটিতেও আসছে। শেয়ার মূলধন হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? শেয়ার মূলধন হচ্ছে 4 প্রকার, মনে থাকবে। এখন আমার প্রশ্ন হচ্ছে কি কি 4 প্রকার সেটা জানতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে অনুমোদিত মূলধন। নাম্বার 2 হচ্ছে ইস্যুকৃত মূলধন। নাম্বার 3 হচ্ছে বিলিখিত মূলধন। ওকে, আর নাম্বার 4 সেটাকে আমরা বলবো আদায়কৃত মূলধন। হ্যাঁ, অথবা পরিশোধিত মূলধন। হ্যাঁ, আদায়কৃত মূলধনও যা, পরিশোধিত মূলধনও তা, মনে থাকবে। তাহলে আমাদের পড়াশোনাটা কেমন হইলো? 4 প্রকার। এতটুকু পড়ে শেষ করে দিব না, কোন 4 প্রকার এটাও আসতে হবে, কারণ আমাদের পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি শেয়ার মূলধনের প্রকারভেদে নয়। পরীক্ষায় আসতে পারে না? আসতে পারে কিন্তু। তাহলে আমার শেয়ার মূলধন হচ্ছে এই 4 প্রকার। ক্লিয়ার? পরে যাই। দেখেন,
কোম্পানি গঠনের সময় শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের যে অধিকার পাওয়া যায় সেই মূলধনকে কি বলে? হ্যাঁ, রাজশাহী বোর্ড 25-এ আসছে। দেখেন কখন বলেছে? কোম্পানি গঠনের সময়। এই যে দেখেন ইম্পর্টেন্ট লাইন, কোম্পানি গঠনের সময় শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের যে অধিকার পাই, অর্থাৎ আপনি যখন কোম্পানিটা তৈরি করবেন তখন আপনি শেয়ার মূলধন গঠনের যে কি পান বলেন তো, যে অধিকার পান তাকে আমরা বলি অনুমোদিত মূলধন। ঠিক আছে, কোন মূলধন বলি? তাকে আমরা বলি অনুমোদিত মূলধন। বুঝতে পেরেছেন? অনুমোদিত মূলধন। এখন এই অনুমোদিত মূলধনেরই আরেকটা নাম হচ্ছে নামিক মূলধন, মনে থাকবে। এই অনুমোদিত মূলধনেরই আরেকটা নাম হচ্ছে নামিক মূলধন। হ্যাঁ, এখন এই অনুমোদিত মূলধন সম্পর্কে আমাদেরকে কিছু বাক্য শিখতে হবে। সেটা কি? অনুমোদিত মূলধন হচ্ছে কোম্পানির সর্বোচ্চ মূলধনের সীমা। আমি কি বলেছি? অনুমোদিত মূলধন হচ্ছে কোম্পানির সর্বোচ্চ মূলধনের সীমা। মনে থাকবে, কোম্পানির সর্বোচ্চ মূলধনের সীমা। সর্বোচ্চ মূলধনের সীমা মানে কি? অনুমোদিত মূলধন যত টাকা হবে অত টাকার 1 টাকা বেশি মূলধনও আপনি বাজার থেকে সংগ্রহ করতে পারবেন না। আপনি কোম্পানি গঠনের সময় যদি লিখেন যে আমার অনুমোদিত মূলধন হবে 10 লাখ টাকা, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে 10 লাখ টাকার বেশি মূলধন সংগ্রহ করতে পারবেন না। তো এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসে, কোন মূলধনের বেশি মূলধন কোম্পানি সংগ্রহ করতে পারে না? অনুমোদিত মূলধনের বেশি মূলধন কোম্পানি সংগ্রহ করতে পারে না। কোনটি কোম্পানির সর্বোচ্চ মূলধন সীমা? অনুমোদিত মূলধন কোম্পানির সর্বোচ্চ মূলধন সীমা। তাহলে এখানে কি শিখলাম? এই অনুমোদিত মূলধনের আরেকটা নাম হচ্ছে নামিক মূলধন। মনে থাকবে সবার? ক্লিয়ার ভাইয়া? পরে যাই। পরে বলছে কোন ধরনের শেয়ার হোল্ডারগণ কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে? ভাইয়া, কারবার পরিচালনায় অংশ নিবেন, অর্থাৎ কারবার পরিচালনায় কি করবেন আপনি বলেন তো? কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, তাই না? আচ্ছা, মনে রাখেন, সাধারণ শেয়ার হোল্ডার এরা সবকিছু করতে পারে। এই যে সাধারণ শেয়ার হোল্ডার আছে না, এরা সবকিছু করতে পারে। এরা কারবার পরিচালনায় অংশ নিতে পারে, ভোট দিতে পারে, পরিচালক হতে পারে। মনে থাকবে, যে সাধারণ মানুষ সে তো সবকিছু করতে পারে, তাই না? একটা দেশের সাধারণ নাগরিক সবকিছু করতে পারে, পারে না? পারে। তার মানে যে সাধারণ শেয়ার হোল্ডার সে শুধু পরিচালনায় অংশগ্রহণ করবে বিষয়টা এমন না। সাধারণ শেয়ার হোল্ডার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, কোম্পানির পরিচালক হতে পারে, কোম্পানির ভোটদান ক্ষমতা রয়েছে। ওকে। আর অপরদিকে যে অগ্রাধিকার শেয়ার হোল্ডার, এই অগ্রাধিকার শেয়ার হোল্ডার পারে না। এই অগ্রাধিকার শেয়ার হোল্ডার কিছু করতে পারে না। মনে থাকবে, এই অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা আছে তারা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, ভোট দিতে পারে না, পরিচালক হতে পারে না। মনে থাকবে ভাইয়া? তাহলে 10-এর উত্তর কি হবে? 10-এর উত্তর হবে সি। ওকে, পরে যাই। কোন প্রকারের শেয়ারে ঝুঁকির পরিমাণ বেশি? কে বলতে পারে দেখি তো এটা? 11-এর উত্তর কি হবে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পোলাপান সবচেয়ে বেশি ভুল করে আসে। বলেন, কোন প্রকার শেয়ারে ঝুঁকির পরিমাণ বেশি? ঝুঁকি বেশি কোন শেয়ারে? দেখি কে বলতে পারে ঝুঁকির পরিমাণ বেশি? বলেন, এই ঝুঁকি বেশি কোন শেয়ারে? কে বলতে পারে দেখি তো? ঝুঁকি বেশি কোন শেয়ারে? এটা কে বলতে পারে দেখি? ঝুঁকি বেশি, তাই না? দেখেন, ঝুঁকি বেশি হচ্ছে সাধারণ শেয়ার। মনে থাকবে। আর যদি বলে ঝুঁকি কম কোন শেয়ারে, তাহলে উত্তর কি হবে? কে বলতে পারে দেখি? ঝুঁকি কম কোন শেয়ারে? ঝুঁকি কম সেটা হবে অগ্রাধিকার শেয়ারে। কোন শেয়ারে ঝুঁকি কম? অগ্রাধিকার শেয়ারে ঝুঁকি কম। মনে থাকবে ভাইয়া? কেন? কারণ সাধারণ শেয়ারে লভ্যাংশ নিশ্চিত নয়। লাভ হইলে লভ্যাংশ পাবেন, লস হইলে লভ্যাংশ পাবেন না। কিন্তু অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কি হবে? অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশের পরিমাণ নির্দিষ্ট থাকে। ওই নির্দিষ্ট হারে আপনি লভ্যাংশ অবশ্যই পাবেন। সেই কারণে অগ্রাধিকার শেয়ারে আমাদের ঝুঁকি কম, ঝুঁকি বেশি সাধারণ শেয়ারে। মনে থাকবে? এই যে সজীব মজুমদার অলরেডি ভুল করেছে। হ্যাঁ, তাহলে এটা উত্তর হবে কি? উত্তর হবে ডি নাম্বার। ওকে, পরে যাই। লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে কোন শেয়ার প্রদান করা হয়? এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে আমরা যে শেয়ার দিব তার নাম হচ্ছে বোনাস শেয়ার। এই বোনাস শেয়ারের আরেকটা নাম হচ্ছে স্টক শেয়ার, স্টক লভ্যাংশ। মনে থাকবে, স্টক লভ্যাংশ বা স্টক শেয়ার। ঠিক আছে, তাহলে কোম্পানি যখন নগদ টাকায়, মনে রাখবেন, একটা কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে দুই ভাবে লভ্যাংশ দিতে পারে। একটা হচ্ছে নগদ টাকায়, আর একটা শেয়ারের বিনিময়ে। যখন আমি নগদ টাকায় লভ্যাংশ দিব তখন তাকে আমরা বলবো নগদ লভ্যাংশ। আর যখন আমরা শেয়ারের মাধ্যমে লভ্যাংশ দিব তখন তার নাম হবে বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ। মনে থাকবে? এরপরে যাই।
কোন ধরনের শেয়ার ইস্যুতে কোম্পানির ব্যাংকের বৃদ্ধি হয় না? আপনি শেয়ার ইস্যু করবেন কিন্তু কি হবে না? ব্যাংকের বৃদ্ধি হবে না, মানে ব্যাংকের টাকা বাড়বে না। আমরা তো নরমালি জানি শেয়ার বিক্রি করলে আমার ব্যাংকের টাকা বেড়ে যায়, তাই না? আমি যখন শেয়ার ইস্যু করব মানে বিক্রি করব তখন আমার ব্যাংকের টাকা বেড়ে যায়। কিন্তু আমাকে বলছে ব্যাংকের বৃদ্ধি হয় না, তার মানে ব্যাংকের টাকা বাড়বে না। ভাইয়া বাংলা কথা বোনাস শেয়ার, কারণ বোনাস শেয়ার তো টাকার বিনিময়ে আমি ইস্যু করি না। বোনাস শেয়ার দিয়ে আমি কি করি? লভ্যাংশ পরিশোধ করি। অর্থাৎ বোনাস শেয়ার ইস্যু করলে আমার কোনো নগদ টাকা বা ব্যাংক জমা বাড়বে না। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? তাহলে কোন শেয়ারের মাধ্যমে ব্যাংকের বৃদ্ধি পাবে না? উত্তর হবে বোনাস শেয়ার। পরে যাই, মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেয়া হয় তাকে কি বলে? ইম্পর্টেন্ট। তাহলে মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদেরকে বন্টন করে দিব, তার মানে শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিব, তাকে আমরা লভ্যাংশ বলবো, তাই না? আমি যতটুকু লাভ করব, লাভের একটা অংশ যদি আমরা শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিই তাহলে তাকে আমরা কি বলবো? লভ্যাংশ বলবো, তাই না? পরে যাই, এই থিওরিটিক্যাল গুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিলম্বিত দাবিযুক্ত শেয়ার সাধারণত কাদের মধ্যে বিলি করা হয়? ভাইয়া দেখেন, বিলম্বিত শেয়ার, এই বিলম্বিত শেয়ার কাদের শেয়ার জানেন? এই বিলম্বিত শেয়ার হচ্ছে উদ্যোক্তাদের শেয়ার। কাদের শেয়ার? উদ্যোক্তাদের শেয়ার। তার মানে কি? বিলম্বিত শেয়ার মানে হচ্ছে একটা কোম্পানি গঠন করে যারা, একটা কোম্পানি গঠন করার যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে আমরা কোম্পানির প্রবর্তক বা উদ্যোক্তা বলি। তো ওই প্রবর্তক বা উদ্যোক্তারা যে শেয়ার ক্রয় করে তাদেরকে আমরা বলি বিলম্বিত শেয়ার। মনে থাকবে? তাহলে এই বিলম্বিত শেয়ারগুলো আমরা কাদের মধ্যে বিলি করব? অবশ্যই উদ্যোক্তাদের মধ্যে। এখানে অপশনে আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে প্রবর্তক। সেটা কি? সেটা হচ্ছে প্রবর্তক। মনে থাকবে? তাহলে উদ্যোক্তা বা প্রবর্তক একই জিনিস। পরে যাই, কখন সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদান করা হয়? সাধারণ শেয়ারের মালিকরা কখন লভ্যাংশ পাবে? ঠিক আছে, তাহলে দেখেন, সর্বপ্রথম লভ্যাংশ পায় কারা? সর্বপ্রথম লভ্যাংশ পায় অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা। কারা? সর্বপ্রথম লভ্যাংশ পায় অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা। মনে থাকবে, এরা হচ্ছে সবার প্রথমে পাবে লভ্যাংশ। ক্লিয়ার ভাইয়া? তাহলে সবার প্রথমে লভ্যাংশ পাবে কারা? অগ্রাধিকার শেয়ার হোল্ডার। আর 2 নম্বরে পাবে কারা? তারপরে লভ্যাংশ পাবে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা। মনে থাকবে? এই মনে থাকবে সবার? তাহলে সবার আগে লভ্যাংশ কে পায়? সবার আগে লভ্যাংশ পায় অগ্রাধিকার শেয়ার হোল্ডার, তারপরে কে পাবে? তারপরে পাবে সাধারণ শেয়ার হোল্ডার। তো জিজ্ঞাসা করেছে কখন সাধারণ শেয়ারের মালিকরা লভ্যাংশ পাবে, তাহলে উত্তর কি হবে? অগ্রাধিকার শেয়ারের পরে। এই যে প্রথমে অগ্রাধিকার শেয়ার, এরপরে কারা পাচ্ছে? সাধারণ শেয়ার। তাহলে উত্তর হবে এ নাম্বার। ক্লিয়ার? পরে যাই, রাইট শেয়ার কাদের মধ্যে বন্টন করা হয়? কতবার আসছে ভাইয়া? মনে রাখবেন, রাইট শেয়ার হচ্ছে কোম্পানির বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয়। কাদের নিকট? কোম্পানির বর্তমান অথবা বিদ্যমান শেয়ার হোল্ডারদের নিকট। ঠিক আছে, বর্তমান, বিদ্যমান, অথবা এটাকে আপনি বলতে পারেন পুরাতন। হ্যাঁ, একই কথা, পুরাতন শেয়ার হোল্ডারদের নিকট। এই প্রতিটা ভাষা ইউজ করে পরীক্ষায় প্রশ্ন আসছে। হ্যাঁ, মনে থাকবে? তাহলে আমরা রাইট শেয়ার কাদের কাছে বেচবো? রাইট শেয়ার হচ্ছে আমার কোম্পানিতে এখন যারা শেয়ার হোল্ডার আছে এদেরকে তো আমি পুরাতন শেয়ার হোল্ডার বলবো, তাই না? অথবা বিদ্যমান অথবা বর্তমান শেয়ার হোল্ডার বলবো। তাহলে এদের কাছে আমরা শেয়ার বিক্রি করলে তখন তাকে আমরা বলবো রাইট শেয়ার। মনে থাকবে? এই রাইট শেয়ারকে আবার আমরা বাংলায় বলি অধিকার শেয়ার। তো পড়ে গেছি রাইট, পরীক্ষায় আসছে অধিকার, তাহলে কি সমস্যা হবে আমাদের? বলেন তো, সবই আমাদের জেনে যেতে হবে। ঠিক আছে, তাহলে অধিকার শেয়ার বা রাইট শেয়ার কার কাছে বিক্রি করব? পরিচালকদের মধ্যে না, নতুন শেয়ার হোল্ডারদের নিকটও না, পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যে। এই যে অপশন সি উত্তর, পাওনাদারের মধ্যে না। বোঝা গেছে? তাহলে অপশন সি। এই যে ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, কোম্পানি ব্যবসা বিলোপ সাধনের সময় সর্বশেষ নিচের কার দেনা পরিশোধ করা হয়? সর্বশেষ, সর্বশেষে কার দেনা পরিশোধ করব, এই কথাটার মানে একটু বুঝি আমরা। ধরেন আপনার কোম্পানি বিলোপ সাধন হয়ে গেছে, মানে আপনি বন্ধ করে দিবেন। তো কোম্পানি বন্ধ করে দিলে কোম্পানির যে সম্পত্তি থাকবে এই সম্পদগুলো কি কোম্পানির যারা পাওনাদার আছে, শেয়ার হোল্ডার আছে, তাদের নিকট কি বন্টন করতে হবে না? এখন এই বন্টনটা আপনি সবার আগে কার কাছে করবেন আর সবার শেষে কার কাছে করবেন, তাই না? এটা হচ্ছে আমার প্রশ্ন, রাইট? তাহলে একটা জিনিস মনে রাখবেন, আপনার কোম্পানি যখন বিলোপ সাধন হবে অথবা বন্ধ হয়ে যাবে, এই বন্ধ হওয়ার সময়
সর্বপ্রথম আপনি ঋণদাতা বা পাওনাদারকে দায় পরিশোধ করবেন। ওকে, ঋণদাতা বা পাওনাদারকে দায় পরিশোধ করার পরে আপনি অগ্রাধিকার শেয়ার হোল্ডারের দায় পরিশোধ করবেন। অগ্রাধিকার শেয়ারের দায় পরিশোধ করার পরে আপনি সর্বশেষ সাধারণ শেয়ার হোল্ডারদের দায় পরিশোধ করবেন। মনে থাকবে ভাইয়া? তাহলে আমি কি বললাম? সর্বপ্রথম আমি কার দায় পরিশোধ করব বলেন তো? সর্বপ্রথম আমি কার দায় পরিশোধ করব? এক নম্বরে আমি দায় পরিশোধ করব কোম্পানির যারা ঋণদাতা ছিল। কারা? ঋণদাতা অথবা কোম্পানির যারা পাওনাদার ছিল তাদের। হ্যাঁ, ঋণদাতা বা পাওনাদারের দায় পরিশোধ করব সর্বপ্রথম। এরপরে ওদের যখন পরিশোধ করা হয়ে যাবে তখন আমরা পরিশোধ করব হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের। কাদের? অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের। ঠিক আছে ভাইয়া? এরপরে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের যখন হয়ে যাবে পরিশোধ, তখন আমি পরিশোধ করব কার? সাধারণ শেয়ার হোল্ডারদের। ওকে, মনে থাকবে ভাইয়া? এইভাবে ক্রমটা যাবে। তাহলে আমার যদি তাহলে দেখেন বিলোপ সাধনের সময় সর্বশেষ বলেছে না? তাহলে বিলোপ সাধনের সময় আমরা কি দেখলাম? সর্বপ্রথম কার দায় পরিশোধ করব? সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ঋণদাতা বা পাওনাদার, তাই না? ঋণদাতা বা পাওনাদার এদের হচ্ছে সর্বপ্রথমে। 2 নাম্বার কার? 2 নাম্বার হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারের, তাই না? আর 3 নাম্বারে কার? 3 নাম্বার হচ্ছে সাধারণ। এখন এটাই বলেছে না সর্বশেষ নিচে কার দেনা পরিশোধ করতে হয়? তো সর্বশেষে কে আছে? সাধারণ। তাহলে উত্তর হবে সাধারণ শেয়ার হোল্ডার। ঠিক আছে, তাহলে উত্তর হবে সাধারণ শেয়ার হোল্ডার। পরে যাই। অবহারের শেয়ার বন্টন কোন ধরনের লোকসান? অবহারে মানে কি? কম দামে শেয়ার বেচা। তো অবহারের শেয়ার বন্টন এটা হচ্ছে মূলধন জাতীয় লোকসান। হ্যাঁ, মূলধন জাতীয় লোকসান বা ক্ষতি। মনে থাকবে, এটা হচ্ছে মূলধন জাতীয় লোকসান বা ক্ষতি বলতে পারি। ঠিক আছে, আর এটার উল্টা সেটা হচ্ছে শেয়ার অধিহার। হ্যাঁ, শেয়ার অধিহার যদি বলে তাহলে শেয়ার অধিহার হচ্ছে ভাই আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। শেয়ার অধিহার কি? শেয়ার অধিহার হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, আর অবহার মূলধন জাতীয় ক্ষতি। মনে থাকবে? মনে থাকবে সবার? তাহলে অবহারের শেয়ার বন্টন কোন ধরনের লোকসান? মূলধনী লোকসান। এই যে মূলধনী। ওকে, আচ্ছা 19 গেল। এরপরে আসি 20। বোনাস শেয়ার ইস্যু করা হয় নগদ লভ্যাংশের পরিবর্তে বর্তমান শেয়ারের মালিকদের, নতুন মালিকদের না। বোনাস শেয়ার কি নতুন মালিককে আমরা দিব? বোনাস শেয়ার দিয়ে আমরা লভ্যাংশ দিই। তো যে আমার কোম্পানির নতুন শেয়ারের মালিক তাকে কি আমি লভ্যাংশ দিব? না, লভ্যাংশ সব সময় দিব কাদেরকে? বর্তমান বা পুরাতন শেয়ারের মালিকগণকে। তাহলে উত্তর হবে 1 ও 2। উত্তর কত হবে? উত্তর হবে 1 ও 2। ওকে, পরে যাই। দেখেন, অধিহারে শেয়ার ইস্যু করা হলে কোম্পানির আর্থিক অবস্থায় কি প্রভাব পড়বে? সিলেট বোর্ড 24। অধিহারে শেয়ার ইস্যু করছি না? তাহলে অধিহারে যদি আমরা শেয়ার ইস্যু করি তাহলে আমরা একটু আগে দেখলাম অধিহার মানে হচ্ছে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি। তাহলে অধিহারে শেয়ার বিক্রি করলে মূলধন জাতীয় আয় বৃদ্ধি পাবে, তাই না ভাইয়া? অধিহার কি? অধিহার হচ্ছে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি। তাহলে অধিহারে শেয়ার বিক্রি করলে কি হবে? মূলধন জাতীয় আয় বৃদ্ধি পাবে। অধিহারের শেয়ার ইস্যুর ক্ষেত্রে হার কত? অধিহারের শেয়ার ইস্যুর কোনো হার নেই। অধিহার বলেছে না, তাহলে কোনো হার নেই, এটার কোনো হার নেই। আপনি চাইলে যে কোনো হারে অধিহারে শেয়ার বিক্রি করতে পারেন। তাহলে উত্তর হবে হার নির্দিষ্ট নয়। কিন্তু আমার যদি অবহার হয় তাহলে অবহারে শেয়ার ইস্যুর সর্বোচ্চ হার, শেয়ার ইস্যুর কি বলেছি? অবহারে শেয়ার ইস্যুর সর্বোচ্চ হার কত? অবহারে শেয়ার ইস্যুর সর্বোচ্চ হার হচ্ছে 10%। তার মানে আপনি 10%-এর বেশি অবহারে শেয়ার ইস্যু করতে পারবেন না। আর অধিহারের কোনো নির্দিষ্ট হার নেই। পরে যাই। ইস্যুকৃত শেয়ার অবিকৃত থাকলে কে ক্রয় করে? আমরা একটা অঙ্ক করেছি না যে আমাদের যতটুকু শেয়ার ইস্যু করতে চাই তার চেয়ে যদি কম আবেদন পাওয়া যায় তাহলে যতটুকু কম আবেদন পেয়েছি অতটুকু কে ক্রয় করবে বলেন তো? অবশ্যই অবলেখক যদি আমাদের অঙ্কে থাকে তাহলে অবলেখক ক্রয় করে নেয়। মনে আছে আপনাদের? অঙ্ক করেছেন নাই 4র্থ চ্যাপ্টারের? তো সেটাই বলছে। দেখেন, ইস্যুকৃত শেয়ার যদি অবিকৃত থাকে তাহলে কে ক্রয় করবে? ইস্যুকৃত শেয়ার অবিকৃত থাকলে অবলেখক ক্রয় করবে। মনে থাকবে সবার? পরে যাই। এখানে কি বলেছে? কোম্পানির শেয়ারের উপর বিরূপ প্রভাব পড়লে কোন মূল্যে কোম্পানি শেয়ার ইস্যু করে? কি প্রভাব? বিরূপ প্রভাব। বিরূপ মানে কি? বিরূপ মানে হচ্ছে খারাপ প্রভাব, তাই না?
তাহলে কোম্পানির শেয়ার মূল্যের উপরে যখন বিরূপ প্রভাব পড়ে, কোম্পানির শেয়ারের উপরে যখন নেগেটিভ বা খারাপ প্রভাব পড়ে, তখন অবশ্যই কি আমি বেশি দামে শেয়ার বিক্রি করতে পারবো? উত্তর হচ্ছে না। তাহলে কোন দামে আমি শেয়ার বিক্রি করব? অবশ্যই আমাকে অবহারে শেয়ার বিক্রি করতে হবে, তাই না? আর কোম্পানির যখন আর্থিক অবস্থা ভালো হবে, কোম্পানির যখন বাজারে সুনাম থাকবে, তখন আমরা অধিহারে শেয়ার বিক্রি করব, অর্থাৎ বেশি দামে শেয়ার বিক্রি করব, তাই না ভাইয়া? সেটাই বলছে এখানে। দেখেন, এই যে ম্যাথে চলে আসছি আমরা, ম্যাথে কি বলেছে? প্রতিটা ম্যাথে সর্বপ্রথম আমাদেরকে পড়তে হবে উত্তরে কি চাচ্ছে সেটা। পরিশোধিত মূলধন, অথবা এটাকে আমরা আদায়কৃত মূলধনও বলতে পারি। হ্যাঁ, পরিশোধিত মূলধন, আদায়কৃত মূলধন, অথবা একে আমরা বলতে পারি শেয়ার মূলধন। এগুলো যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা কি করব? এগুলো জিজ্ঞাসা করলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে দেখতে হবে জাস্ট কতটা শেয়ার বিক্রি করেছি এবং শেয়ারের অভিহিত মূল্য দিয়ে গুণ করে দিব, তাহলে আমি উত্তর পেয়ে যাব। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনাকে যখন বলবে পরিশোধিত মূলধন বের করো, আদায়কৃত মূলধন বের করো, শেয়ার মূলধন বের করো, অথবা বিলিখিত মূলধন বের করো, এই জিনিসগুলো যদি আপনাকে বের করতে বলে, তাহলে আমরা কি করে বের করব জানেন? তাহলে আমরা কি করে বের করব? আমরা দেখব কতটি শেয়ার আমি বিলি করেছি। কি দেখব? কতটা শেয়ার আমি বিলি করেছি, বিলিখিত শেয়ারের সংখ্যা। এটা বের করার সূত্র কি? বিলিখিত শেয়ার সংখ্যা। বিলি মানে কি? বিক্রি করেছি, কতটা শেয়ার আমি বিক্রি করেছি। বিলিখিত শেয়ারের সংখ্যা, হ্যাঁ, গুণন শেয়ারের অভিহিত মূল্য। শেয়ারের কি মূল্য বলেন তো? শেয়ারের অভিহিত মূল্য। ভাইয়া এটা আবার কি জিনিস? শেয়ারের অভিহিত মূল্য মানে হচ্ছে শেয়ারের আসল দাম। আমাকে যখন শেয়ার মূলধন বের করতে বলবে, পরিশোধিত, আদায়কৃত বা বিলিখিত মূলধন বের করতে বলবে, আমি দেখব কতটা শেয়ার আমি বিলি করেছি গুণন শেয়ারের আসল দাম। শেয়ার অধিহারে হোক, অবহারে হোক, অথবা সমহারে হোক, ডাজেন্ট ম্যাটার। আমাকে যখন মূলধন বের করতে বলবে, তখন শেয়ারের আসল দাম দিয়ে আমাকে গুণ করতে হবে। ঠিক আছে? তো এখানে আমি দেখি, এই যে জানুয়ারি মাসে প্রতিটি 100 টাকা মূল্যের শেয়ার নিয়ে নিবন্ধিত, প্রতিটি শেয়ারের দাম কত? 100 টাকা। এই 100 টাকায় আমার হচ্ছে শেয়ারের কি মূল্য? অভিহিত মূল্য। হইল, লিখলাম। বিলিখিত শেয়ার সংখ্যা কত দেখি। যার 2500 শেয়ার, 2500 শেয়ার এত টাকায়, 5000 শেয়ার এত টাকায় বিলি করে। ভাই কত টাকায় আমি বিলি করেছি এটা দেখার দরকার নাই, আমার লাগবে বিলিখিত শেয়ারের সংখ্যা। তাহলে বিলি করেছি কয়টা? এখানে 2500, এখানে 5000। তাহলে 2500 আর 5000 কত বলেন তো ভাইয়া? 2500 আর 5000 হচ্ছে 7500, তাই না? এটা লাগবে। তাহলে এই দুইটাকে আমি এখন গুণ করে দিব, তাহলে হয়ে যাবে। তাহলে কত আসে আমাদের? 7,50,000। কত আসে ভাইয়া? 7,50,000। ক্লিয়ার? তাহলে আমাদের বিলিখিত মূলধন বা পরিশোধিত মূলধন, আদায়কৃত মূলধন, শেয়ার মূলধন বা বিলিখিত মূলধন কত? 7,50,000 টাকা। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? একটু বলেন, আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? তাহলে আমরা কি শিখলাম? আমাকে যখন বলবে পরিশোধিত মূলধন, আদায়কৃত মূলধন, শেয়ার মূলধন, বিলিখিত মূলধন বের করো, আমি জাস্ট দেখব কয়টা শেয়ার বিলি করেছি, অতটা সংখ্যা গুণন অভিহিত মূল্য। কত টাকায় বিলি করেছি আমার দেখার দরকার নাই। এটা পরীক্ষায় আসার মতো। বলেছি না 2 থেকে 3 টাইপের ম্যাথ আছে। এটা একটা, শেয়ার অধিহার বা অবহারের পরিমাণ বের করো, এটা একটা, আমরা যাই আগে দেখতে পাবো। এই যে দেখেন, শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত বিও অ্যাকাউন্ট। আপনি যদি শেয়ার বাজারে লেনদেন করতে চান, আপনার একটা বিও অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে? এখন এই বিও মানে কি? বিও মানে হচ্ছে বেনিফিশিয়ারি অফ ওনার অ্যাকাউন্ট। কি বলেছি? বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট। এই যে ক নম্বরে উত্তর, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। মনে থাকবে, ওন্ড অ্যাকাউন্ট না, আউটলেট অ্যাকাউন্ট না, ওপেনিং অ্যাকাউন্টও না। তাহলে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। বিও অ্যাকাউন্ট মানে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। না, বিলিখিত ইস্যুকৃত সেম না, একটু পার্থক্য আছে। দেখেন, কোম্পানির অনুমোদিত মূলধনের যে অংশ বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করা হয় তাকে কি বলে? এটাকে বলে ইস্যুকৃত মূলধন। হ্যাঁ, এই যে বোঝার ট্রাই করেন, একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ, দেখেন, আপনি বাজারে 10,000 শেয়ার বিক্রি করতে চাচ্ছেন। কত শেয়ার? 10,000 শেয়ার। আপনি বাজারে 10,000 শেয়ার কি করতে চান? বিক্রয় করতে চান। আপনি কয়টি বিক্রি করতে চাচ্ছেন এটাকে আমরা বলবো ইস্যুকৃত। হ্যাঁ, এটাকে আমরা বলবো ইস্যুকৃত। ওকে, এখন আপনি যদি 10,000 শেয়ারই বাজারে বিক্রি করেন, 10,000 বিক্রয় করা হলো, এটা হচ্ছে বিলিখিত।
তাহলে এখানে দেখেন তো ইস্যুকৃত আর বিলিখিত এক হইল না। আপনি চাচ্ছেন 10,000 বিক্রি করতে চান, সেটা ইস্যুকৃত। আপনি 10,000ই আবার বিক্রি করলেন, তার মানে এটা যা বিক্রি করব আমি সেটা বিলিখিত। তাহলে এই ক্ষেত্রে ইস্যুকৃত বিলিখিত একই জিনিস। কিন্তু ঘটনা যদি অন্য হয়, আপনি 12,000 বিক্রি করতে চান, কত বিক্রি করতে চাচ্ছেন? 12,000, কিন্তু আপনি বিক্রি করলেন কত? আপনি বিক্রি করলেন 10,000, 10,000 বিক্রয় করা হলো। তাহলে ইস্যুকৃত আর বিলিখিত এক হইল না। তাহলে আপনার ইস্যুকৃত হবে 12,000 আর বিলিখিত হবে 10,000। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? একটু বলেন তো, যে প্রশ্ন করলেন ইস্যুকৃত আর বিলিখিত সেম কিনা, ঠিক আছে? তাহলে ইস্যুকৃত বিলিখিত পার্থক্য বুঝতে পেরেছি। আপনি 5টা বার্গার খাইতে চান রেস্টুরেন্টে, চাচ্ছেন কি 5টা, তার মানে এটা হচ্ছে আপনার ইস্যুকৃত। আপনি রেস্টুরেন্টে যে বার্গার খাইলেন, খেয়ে ফেলেছেন 4টা, তার মানে এটা হচ্ছে আমার বিলিখিত। বোঝা গেছে? তো আমি শেয়ার বিক্রি করতে চাই 12,000, বিক্রিও করলাম 12,000, তার মানে ইস্যুকৃত আর বিলিখিত সেম। আপনি বাজারে বিক্রি করতে চাচ্ছেন 12,000 কিন্তু বিক্রি করলেন 10,000, তাহলে আবার ইস্যুকৃত বিলিখিত আলাদা। ক্লিয়ার? 30 দেখি কি বলেছে প্রশ্নের উত্তর দেখতে হবে। বাট্টার পরিমাণ কত? বাট্টা মানে কি? বাট্টা মানে হচ্ছে অবহার। বাট্টা মানে কি? অবহার। তাহলে দেখি আমরা, 10 টাকা মূল্যের 10,000টি শেয়ারের বিক্রয় মূল্য কত? 1,05,000, তাই না? অন্যদিকে 30,000 শেয়ারের বিক্রয় মূল্য কত? 2,94,000। এখন বলেছে বাট্টার পরিমাণ কত। তাহলে দেখেন, একটা জিনিস আমরা বোঝার ট্রাই করি। দেখেন, শেয়ার কয়টা? আপনি শেয়ার হচ্ছে 10,000টি। তাহলে 10,000টি শেয়ারের শেয়ার মূলধন কত? শেয়ার মূলধন কি করে বের করা শিখলাম আমরা? 10,000 শেয়ার গুণন 10 টাকা। কতটা শেয়ার বিক্রি করছি তার অভিহিত মূল্য দিয়ে গুণ দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের শেয়ারের দাম কত? 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা শেয়ার আপনি বিক্রি করছেন কত টাকায়? এই যে বিক্রয় মূল্য, আপনি বিক্রি করছেন 1,05,000 টাকায়। এটার মানে কি বলেন তো? এটার মানে কি? 1,00,000 টাকা শেয়ার আপনি বিক্রি করলেন কত টাকায়? 1,05,000 টাকায়। তার মানে 5,000 টাকা বেশি দামে আপনি বিক্রি করছেন, তাই না? তো 5,000 টাকা বেশি দামে যদি আপনি বিক্রি করেন, বেশি দামে বিক্রি করলে তাকে আমি কি বলবো? অধিহার বলবো। তাই তো? প্রশ্নে কি আমার অধিহার চেয়েছে? অবহার চেয়েছে। তার মানে এটা আমার উত্তর হচ্ছে না। পরে আবার আসেন, 30,000 শেয়ার বিক্রি করেছেন 2,94,000 টাকায়। তাহলে 30,000 শেয়ারের দাম কত? 30,000 গুণন 10, 3,00,000 টাকার শেয়ার। এই 3,00,000 টাকার শেয়ার আপনি বিক্রি করছেন কয় টাকায়? 2,94,000 টাকায়, তাই না? তাহলে এখানে আমরা দেখি তো ভাইয়া, 3,00,000 টাকার জিনিস আপনি বিক্রি করলেন 2,94,000 টাকা, তার মানে কি 6,000 টাকা কম। আর আমরা কি জানি কম মানে কি বলেন তো? কম মানেই হচ্ছে অবহার বা বাট্টা। তাহলে কি এটা চেয়েছে না? তাহলে উত্তর হচ্ছে কি বলেন তো? বাট্টার পরিমাণ কত? এই যে 6,000 টাকা। এটা আমাদের উত্তর। যদি বলতো অধিহার কত, তাহলে উত্তর হইতো 5,000 টাকা। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? একটু বলেন, সবাইকে কি বোঝাতে পেরেছি এটা? পরে যাই দেখি, পরে কি বলেছে? রিনা লিমিটেড 10 টাকা অভিহিত মূল্যের এত শেয়ার 20 টাকা হারে ইস্যু করে, লেনদেনটির সঠিক জাবেদা কি? তাহলে শেয়ারের দাম 10 টাকা, আপনি বিক্রি করছেন কত টাকায়? 20 টাকায়। তার মানে কি অধিহার না অবহারে বিক্রি করছেন? অবশ্যই অধিহারে বিক্রি করছেন। 10 টাকা শেয়ার 20 টাকায় আপনি বিক্রি করছেন। তাহলে এখন আপনার এটা জাবেদা দিতে বলেছে, তাই না? তাহলে আমাদের অধিহারের জাবেদা কি হয় বলেন? অধিহারের জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট। বিক্রি করলে ব্যাংকের টাকা বাড়বে। কয়টা শেয়ার বিক্রি করেছেন? 5,000 শেয়ার। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, 5,000 শেয়ার কত টাকা করে বিক্রি করছেন? 20 টাকা করে পেয়েছেন, ইন্টু 20, তাহলে কত টাকা হয়? 1,00,000 টাকা। 1,00,000 টাকা কি এটা ডেবিট হইল? আচ্ছা, শেয়ার অধিহার কি? মালিকানা সত্ত্ব। যেহেতু এটা অধিহার, তাহলে শেয়ার অধিহার কি হবে বলেন তো? শেয়ার অধিহার হয়ে যাবে ক্রেডিট। কয়টা শেয়ার বিক্রি করেছেন? 5,000 শেয়ার। অধিহার কত টাকা করে? শেয়ারে 10 টাকা করে। 10 টাকার শেয়ার 20 টাকায় বেচছেন, তার মানে একটা শেয়ার 10 টাকা বেশি দামে বিক্রি করছেন। তাহলে এখানে কত টাকা হবে? 50,000 টাকা হবে, হইল? আর শেয়ার মূলধন, শেয়ার মূলধন কি হয়ে যাবে বলেন তো? শেয়ার মূলধন ক্রেডিট হয়ে যাবে। শেয়ার মূলধন কি করে বের করে? কয়টা শেয়ার বেচলাম? 5,000 শেয়ার গুণন কয় টাকা করে? শেয়ার মূলধন বের করার সময় অবশ্যই আমাদের শেয়ারের অভিহিত মূল্য দিয়ে গুণ করতে হবে। দ্যাট মিনস 50,000 টাকা, তাই না? তাহলে এটা হচ্ছে আমার জাবেদা। তাহলে দেখি তো, ব্যাংক হিসাব ডেবিট 1,00,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 1,00,000 টাকা, ঠিক আছে। শেয়ার মূলধন ক্রেডিট 50,000 টাকা, শেয়ার মূলধন ক্রেডিট 50,000 টাকা, এটাও ঠিক আছে। শেয়ার
অবহার ক্রেডিট, ভাইয়া এটা কি আমার অবহারের অঙ্ক, অধিহারের অঙ্ক? এটা হবে না। ব্যাংক হিসাব ডেবিট 1,00,000 টাকা, শেয়ার মূলধন ক্রেডিট 50,000, ঠিক আছে। অতিরিক্ত পরিশোধিত মূলধন ক্রেডিট 50,000, এই যে এটা হবে উত্তর। ভাইয়া শেয়ার অধিহার মানে কি? শেয়ার অধিহার মানে আমি অতিরিক্ত টাকা পরিশোধ করা না, বেশি টাকা পরিশোধ করা না। তো এখানে আপনাকে কনফিউজ করার জন্য তারা সরাসরি অধিহার কথাটা না লিখে লিখেছে অতিরিক্ত পরিশোধিত মূলধন। তাহলে আমাকে মনে রাখতে হবে এই অতিরিক্ত পরিশোধিত মূলধন হচ্ছে শেয়ার অধিহারের আরেকটা নাম, মনে থাকবে, এটা শেয়ার অধিহারের আরেকটা নাম। তাহলে উত্তর আমার বি নাম্বার। সি কেন হলো না? দেখেন, ব্যাংক হিসাব ডেবিট, অতিরিক্ত পরিশোধিত মূলধন ডেবিট। ভাইয়া শেয়ার অধিহার কখনো ডেবিট হয়? মালিকানা সত্ত্ব কখনো ডেবিট হয়? এই জন্য হবে না। ব্যাংক হিসাব ডেবিট 50,000, ভাই ব্যাংক হিসাব কি আমার ডেবিট 50,000 হয়েছে? না, 1,00,000 হয়েছে, সেজন্য এটা হবে না। তাহলে আমার উত্তর কোনটা? উত্তর বি নাম্বার, উত্তর বি নাম্বার, ঠিক আছে। 29 নম্বর তো পড়াশোনা শেষই করিনি, 29 নম্বর বোঝেননি, আগে উত্তর করছেন। 29 নম্বরটা তো শেষই করিনি, 29 বুঝতে পারছেন না। 28 নম্বর আরেকবার বোঝাই দিব। আই রে ওলা পান। দেখেন, দেখেন শেয়ারের দাম 10 টাকা করে, 10,000টি শেয়ার আপনি বিক্রি করেছেন কত টাকায়? 1,05,000 টাকায়। তো শেয়ারের দাম কত? আমি যদি শেয়ারের দাম যদি নির্ণয় করি তাহলে কত হবে? আসল দাম কত, মানে মূলধনটা কত? মূলধন বের করার নিয়ম কি? কয়টা শেয়ার বেচছেন? 10,000 শেয়ার। কত করে? 10 টাকা করে। কত হয়? 1,00,000 টাকা। এটা হচ্ছে শেয়ারের আসল দাম। 1,00,000 টাকার শেয়ার আপনি কত টাকায় বিক্রি করেছেন? প্রশ্নে বলেছে 1,00,000 টাকার শেয়ার আপনি বিক্রি করেছেন 1,05,000 টাকায়। এই 1,00,000 টাকার শেয়ার যদি আমি 1,05,000 টাকায় বিক্রি করি, কম দামে বিক্রি করলাম না বেশি দামে? উত্তর হচ্ছে বেশি দামে। কত বেশি দামে ভাইয়া? 5,000 টাকা বেশি দামে বিক্রি করলাম। বেশি দামে যদি শেয়ার বিক্রি করি তাহলে তাকে আমরা অধিহার বলি না অবহার বলি? তাকে আমরা অধিহার বলি, অধিহার বলি, তাই না? প্রশ্নে কি আমার অধিহার চেয়েছে? প্রশ্নে বলেছে বাট্টা, মানে অবহার চেয়েছে। তার মানে এখানে কোনো অবহার নাই। অন্যদিকে আবার দেখেন, 30,000 শেয়ার বিক্রি করেছে 2,94,000 টাকায়। তো 30,000 শেয়ারের দাম কত সেটা নির্ণয় করি। 30,000 শেয়ার গুণন প্রতিটা শেয়ারের দাম কত করে? 10 টাকা করে। 10 সমান কত? 3,00,000 টাকা। এই 3,00,000 টাকার শেয়ার আপনি বিক্রি করেছেন কত টাকায়? এই যে দেখেন 2,94,000 টাকায়। হ্যাঁ, তাহলে বলেন তো 3,00,000 টাকার শেয়ার যদি আপনি 2,94,000 টাকায় বিক্রি করেন তাহলে আপনি বেশি দামে বিক্রি করলেন না কম দামে? কম দামে। কত কম দামে? 6,000 টাকা কম দামে। এখন বলেন তো কম দামে যদি আমি বিক্রি করি তাহলে তাকে আমরা কি বলি? অবহার বলি না? অবহার বা বাট্টা বলি না? অবহার বা বাট্টা বলি। তো সেটাই জিজ্ঞাসা করেছে, বাট্টার পরিমাণ কত? এই যে 6,000 টাকা কম দামে বিক্রি করেছি, এই 6,000 টাকায় অবহার বা বাট্টা। এবার বুঝতে পেরেছেন 28 নম্বর? 28 নম্বরটা কি বুঝতে পেরেছেন এবার? বলেন। এত সহজে বোঝাইও যদি না বুঝেন তাহলে তো বিপদ। বুঝছেন 28 নম্বরটা? 29 নাম্বার, 29 নাম্বারে কি সমস্যা? 29 তো আমি বোঝানো শেষই করলাম না, সাথে সাথে ভাইয়া বুঝিনি, আরেকবার বুঝান। অধিহারের জাবেদা দিতে বলেছে। হ্যাঁ, 10 টাকা দামের শেয়ার বাজারে আপনি বিক্রি করেছেন 20 টাকা দামে। তার মানে কি বেশি দামে বিক্রি করছি না? বেশি দামে বিক্রি করলে আমরা বলি অধিহার। তো অধিহারের জাবেদা কি? অধিহারের জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট। হ্যাঁ, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রি করলে টাকা আসবে। তো আপনি বিক্রি করছেন কত করে? 20 টাকা করে। তাহলে এই যে 50,000, 5,000 শেয়ার ইন্টু 20, তাহলে ব্যাংক হিসাব ডেবিট 1,00,000 টাকা। অধিহারে যেহেতু বিক্রি করছি তাহলে শেয়ার অধিহার নামে হিসাব আসবে। কয়টা শেয়ার বিক্রি করেছি? 5,000 শেয়ার। অধিহার কত টাকা করে? শেয়ারের আসল দাম 10 টাকা, বিক্রি করছি আমি 20 টাকায়। তার মানে অধিহার মানে কত বেশি দামে বিক্রি করছি? 10 টাকার শেয়ার যদি আমি 20 টাকায় বিক্রি করি তার মানে 10 টাকা বেশি দামে বিক্রি করছি। কত? 10 টাকা বেশি দামে বিক্রি করছি। এই 10 টাকাই হচ্ছে আমার অধিহার। তাহলে 5,000 শেয়ার ইন্টু 10, 50,000। আমরা জানি শেয়ার অধিহার মালিকানা সত্ত্ব হিসাব, গত 2 ক্লাসে বারবার পড়ানো হয়েছে। তাহলে মালিকানা সত্ত্ব বাড়ালে ক্রেডিট হয়, হইল? আর আমি যেহেতু শেয়ার বিক্রি করছি, শেয়ার বিক্রি করলে অবশ্যই শেয়ার মূলধন নামে একটি হিসাব আসবে। শেয়ার মূলধন কি করে নির্ণয় করে? কয়টা শেয়ার আমি বিক্রি করছি গুণন শেয়ারের আসল দাম। শেয়ারের আসল দাম 10 টাকা, শেয়ার বিক্রি করছি 5,000, তাহলে 5,000 ইন্টু 10, 50,000।
এটা হচ্ছে আমার জাবেদা। এখন এই জাবেদাটা আমাদের কোন নাম্বার অপশনে আছে সেটা বের করতে হবে। আমি দেখতে পাচ্ছি বি নাম্বার অপশনে আছে, তাই উত্তর বি। ঠিক আছে, পরে যাই। আমাকে বলেছে বিলিখিত মূলধনের পরিমাণ কত। তাহলে বিলিখিত মূলধন কি করে বের করে? কয়টা শেয়ার বিলি করছি গুণন অভিহিত মূল্য। বিলিখিত শেয়ার গুণন কি বলেন তো? বিলিখিত শেয়ার মূলধন বের করতে হলে কি করতে হবে? বিলিখিত শেয়ারের সংখ্যা গুণন অভিহিত মূল্য। বিলিখিত শেয়ারের সংখ্যা গুণন অভিহিত মূল্য, এটা দিয়ে বের করবো না ভাইয়া? এটা দিয়ে বের করবো। তাহলে আমরা একটু দেখি কি বলছে। স্টার কোম্পানি অনুমোদিত মূলধন কত? 2 লাখ টাকা। 10 টাকা মূল্যের 20,000 শেয়ারে বিভক্ত। ইস্যুকৃত মূলধনের পরিমাণ অনুমোদিত মূলধনের 90%। ইস্যুকৃত কি বলেছে দেখি তো? ইস্যুকৃত বলেছে অনুমোদিতর 90%। তো অনুমোদিত আছে কত? অনুমোদিত আছে 20,000। এই যে 20,000 শেয়ার, তাই না? এই 20,000 শেয়ারের কি বলেছে? 90%। তা 20,000 90% করলে হয় 18,000 শেয়ার। ওকে, এবার আবার বলছে বিলিখিত মূলধনের পরিমাণ ইস্যুকৃত মূলধনের 70%। ভাই তাহলে বিলিখিত কত হবে বলেন তো? ইস্যুকৃত কত? 18,000। এই 18,000-এর 70%। ওকে, তাহলে 18,000-এর 70% কত হয়? 7 8 56 6 হাতে থাকে কত? 5। 7 1 7 আর 5 12, তাই না? অর্থাৎ 12,600। 12,600 শেয়ার, তাই না? এই বিলিখিত শেয়ার কত? 12,600। তাহলে এই তো বিলিখিত শেয়ারের সংখ্যা কত? 12,600 গুণন শেয়ারের অভিহিত মূল্য কত? শেয়ারের অভিহিত মূল্য এই যে দেখেন, প্রতিটা শেয়ারের অভিহিত মূল্য 10 টাকা করে, তাই না? তাহলে হয়ে গেল। কত হবে তাহলে? 1,26,000 টাকা। বোঝাতে পেরেছি ভাইয়া সবাই? 30 নম্বর বুঝছি আমরা? 30 নম্বর কি বুঝতে পেরেছি বলেন? পরে যাই। দেখেন পরিশোধকৃত মূলধনের পরিমাণ কত। পরিশোধকৃত মূলধন মানে কি বলেন তো? এই পরিশোধকৃত মূলধন মানে কি? পরিশোধকৃত মূলধন মানে হচ্ছে শেয়ার মূলধন, পরিশোধিত মূলধন যেটাকে আমরা বলি। হ্যাঁ, পরিশোধিত মূলধন। হ্যাঁ, তাহলে পরিশোধিত মূলধনের কথা জিজ্ঞাসা করছে, তাই না? দেখেন সুন্দরবন কোম্পানি 10% অধিহারে শেয়ার ইস্যু করে মোট এত টাকা পেল। 10% অধিহার মানে কি বলেন তো? অধিহার মানে কি? অধিহার মানে বেশি না? তাহলে 10% অধিহার মানে কি? শেয়ারের দাম যদি 100 হয়, মানে 100% হয়, অধিহার যদি 10 হয়, বেশি দামে বিক্রি করছি, তাহলে অধিহার যদি 10 হয়, তাহলে অধিহার সহ শেয়ারের দাম কত? 110 না? 110 হয় না? তাহলে বলেন 10% অধিহার মানে কি? 10% অধিহার মানে 110, তাই না? পার্সেন্টেজ মানে কি? 100। এটার অধিহার বলছে, অধিহার মানে কম না বেশি? বেশি। তাহলে এই যে 100 প্লাস 100, সরি 100 প্লাস 10, তাহলে 110। তাহলে অধিহারে শেয়ার ইস্যু করে আপনি পেয়েছেন কত? 1,10,000 টাকা। তাহলে গতকালকের কথা মনে আছে? তাহলে অধিহার সহ মানে 110 সমান 1,10,000 হয় না ভাইয়া? গতকালকে শিখাইছি না এটা? 110 সমান কত? 1,10,000। তাহলে এবার আমি কি করব বলেন তো? একই জিনিস, এটা 1,10,000-কে 110 দিয়ে ভাগ করব, গুণ দিব কি দিয়ে? বলেছে পরিশোধিত মূলধন কত? পরিশোধিত মূলধন হচ্ছে 100%। পরিশোধিত মূলধন কত? 100%। তার মানে পরিশোধিত মূলধন বের করতে বলেছে, 100 দিয়ে গুণ দিব। তাহলে এটা করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা যদি শূন্য কাটি, এই শূন্য কাটি, 11 দিয়ে যদি কাটি, একবার যাই, তাহলে এখানে থাকে হচ্ছে 10,000। 10,000 ইন্টু 10 কত হয়? 1 লাখ টাকা। ওকে, তাহলে 100 দিয়ে গুণ দিলাম, দিলে আমরা কি পেলাম? পরিশোধিত মূলধন পেলাম। এখন ভাই আপনাকে যদি পরিশোধিত মূলধন না বের করে এখানে যদি আপনাকে অধিহার বের করতে বলে, যদি বলে অধিহার কত, তাহলে অধিহার মানে আমরা কত জানি? অধিহার মানে 10, অধিহারের মান 10। তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা করতাম 1,10,000 ভাগ, এটা মানে কত? 110। 110 দিয়ে ভাগ করতাম, গুণ দিতাম কত দিয়ে? যার মান বের করতে বলবে সেটা দিয়ে গুণ দিতাম। তাহলে অধিহারের মান কত? 10। তাহলে আমি পেয়ে যেতাম। তাহলে তখন উত্তর হইতো 10,000। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া সবাইকে? সবাইকে কি বোঝাতে পেরেছি এটা? একটু বলেন। এখানে যদি অধিহার না বলে আপনাকে যদি বলতো অবহার, অধিহার না বলে যদি বলতো অবহার, অবহার মানে কম,
তাহলে কি হইতো বলেন তো? তাহলে 100 মাইনাস 10, অবহার মানে কম, তখন সেটা হয়তো 90। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? নেটের জন্য ক্লাস করতে পারছেন না তো চলে যান ক্লাস থেকে। এটা কি বুঝছি আমরা? পরে যাই। স্টক স্প্লিট এর উদ্দেশ্য কি ভাই? ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্টক স্প্লিট মানে হচ্ছে শেয়ার খণ্ডন। কি করা? শেয়ার খণ্ডন করা। শেয়ার খণ্ডন বা শেয়ার বিভাজন বলে। হ্যাঁ, মনে থাকবে। স্টক স্প্লিট মানে কি? স্টক স্প্লিট মানে হচ্ছে শেয়ার খণ্ডন বা শেয়ার বিভাজন। এটা আবার কি জিনিস? মানে একটা শেয়ারকে ভেঙে অনেকগুলো ভাগ করা। আমি কি বোঝাতে পেরেছি? দেখেন, একটা শেয়ারের দাম যদি 100 টাকা হয়, ভালো করে বোঝেন, একটা শেয়ারের দাম কত? 100 টাকা। এখন আপনার হাতে যদি 100 টাকা না থাকে, আপনি কি শেয়ার কিনতে পারবেন? পারবেন না। তা আপনি একটা কাজ করলেন যে 100 টাকা দিয়ে তো অনেকে শেয়ার কিনতে পাচ্ছে না, আমি একটা কাজ করি। কি করি? এই শেয়ারটাকে ভেঙে আমি 2টা শেয়ার বানাই। তাহলে এই শেয়ারটাকে ভেঙে আপনি যখন 2টা শেয়ার বানাবেন, তখন প্রতিটা শেয়ারের দাম কত করে হবে? 50 টাকা করে হবে না? এখন প্রতিটা শেয়ারের দাম যদি 50 টাকা করে হয়, তাহলে যার হাতে 50 টাকা ছিল সেও এখন শেয়ার কিনতে পারবে না? বলেন তো, আপনার হাতে যদি এখন 50 টাকা থাকে, তাহলে আপনি শেয়ার কিনতে পারবেন না? আগে তো আপনার হাতে শেয়ারের দাম ছিল 100 টাকা, আপনার হাতে আগে 100 টাকা ছিল না, তো আপনি শেয়ার কিনতে পাচ্ছিলেন না। এখন এই 100 টাকার শেয়ারটাকে ভেঙে আমি 2টা করলাম। তাহলে 100 টাকার একটা শেয়ারকে ভেঙে যখন আমি 2টা করব, তখন প্রতিটা শেয়ারের দাম কত করে হবে? 50 টাকা করে হবে। এখন আপনার হাতে যদি 50 টাকা থাকে, আপনি এখন শেয়ার কিনতে পারছেন। তাহলে স্টক স্প্লিট মানে কি? শেয়ার খণ্ডন করা, বা এটাকে আমরা বলি শেয়ার বিভাজন করা, ভাগ করা। এটা কেন করি আমরা? এই যে বিনিয়োগযোগ্যতা বৃদ্ধির জন্য। আপনি আগে বিনিয়োগ করতে পারছিলেন না, এখন আপনি বিনিয়োগ করতে পারবেন। তাহলে বিনিয়োগযোগ্যতা বৃদ্ধির জন্য আমরা স্টক স্প্লিট করে থাকি। বোঝা গেছে ভাইয়া? ক্লিয়ার? পরে যাই। কি বলেছে? বিলিখিত মূলধনের পরিমাণ কত? এই একই জিনিস ঘুরে ফিরে আসবে। তাহলে আমাকে দেখতে হবে কয়টা শেয়ার আমি বিক্রি করছি। দেখেন, প্রতিটি 120 টাকা করে 8000 শেয়ার ইস্যু করি, তাই না? জনগণ 6000 শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে। তার মানে আমি এখানে কয়টা শেয়ার বিক্রি করতে পারবো বলেন তো? আমাকে বলেছে মূলধন নির্ণয় করতে বলেছে। তাহলে মূলধন নির্ণয় করতে বললে আমরা কি করব? কয়টা শেয়ার আমি বিক্রি করছি বা বিলি করছি গুণন শেয়ারের অভিহিত মূল্য, তাই না? এখন দেখেন, আমি 8000 শেয়ার ইস্যু করছি। 8000 ইস্যু করছি মানে কি? 8000 বিক্রি করতে চাচ্ছি। জনগণ 6000 শেয়ারের আবেদন করে। আমি বিক্রি করতে চাচ্ছি 8000, জনগণ কিনতে চাচ্ছে 6000। তা আমি কি 8000 বেচতে পারবো? জনগণ কিনতে চাচ্ছে কি? 6000। যেহেতু এখানে অবলেখক নাই, তার মানে আমি বিক্রি করতে পারবো কত? এই 6000, জনগণ যতটুকু কিনতে চাই। তাহলে এটা বিলিখিত শেয়ারের সংখ্যা গুণন শেয়ারের অভিহিত মূল্য। যেহেতু মূলধন নির্ণয় করতে বলেছে, গুণ দিব কি দিয়ে? অভিহিত মূল্য দিয়ে। তাহলে প্রতিটি শেয়ারের দাম কত করে? এই যে 100 টাকা মূল্যের শেয়ার নিয়ে নিবন্ধিত। তাহলে প্রতিটা শেয়ার যে টাকা নিয়ে নিবন্ধিত, সেটাই তাকে বলি আমরা অভিহিত মূল্য। তাহলে 100 টাকা। তাহলে এটা করলে কত হয় বলেন তো? 6 লাখ টাকা। বোঝা গেছে? সবাইকে বুঝতে পেরেছি আমরা? তাহলে 33-এর উত্তর হবে 6 লাখ টাকা। পরে যাই। এবার বলেছে শেয়ার অধিহার কত, তাই না? তাহলে শেয়ার অধিহার কি করে বের করব? দেখি কয়টা শেয়ার তাহলে এখানে আমি বিক্রি করেছি। জনগণ 6000 শেয়ার ক্রয়ের আবেদন করে। তাহলে জনগণ যেহেতু আবেদন করেছে 6000, তাহলে বিক্রি করতে পারবো আমি 6000। গুণন অধিহার বলেছে না, শেয়ার প্রতি অধিহার কত করে? শেয়ারের আসল দাম হচ্ছে 100 টাকা, আর আমি বিক্রি করছি কত টাকা করে? আমি বিক্রি করছি 120 টাকা করে। তাহলে কত বেশি দামে বিক্রি করছি? 20 টাকা। 20 টাকা বেশি দামে আমি বিক্রি করছি, তার মানে এই 20 টাকায় হচ্ছে আমার অধিহার। তাহলে আমি 20 দিয়ে গুণ দিব। 6000 শেয়ার বিক্রি করছি, শেয়ার প্রতি অধিহার 20 টাকা। তাহলে কত হবে? 6 দুগুণে 12, অর্থাৎ 1,20,000 টাকা আমার অধিহার। বোঝা গেছে ভাইয়া? এই বুঝতে পারছেন সবাই? একটু কমেন্ট দেন সবাই দেখি। পরে যাই। আদায়কৃত মূলধনের পরিমাণ কত? আবার মূলধন নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে আমরা একটু দেখি কি বলছে। আচ্ছা, আজানটা শেষ হোক। হ্যাঁ, আজানটা শেষ হোক। আজানের বিরতি 1 মিনিট। আজানের বিরতিটা শেষ হোক, তারপরে আমরা আসছি। হ্যাঁ, যাইন না বা ক্লাস থেকে। হ্যাঁ, আজানের শেষ হোক, তারপর আসছি আমরা ক্লাসে।